এই যে কালেকশন। সকালে রুটি খেয়েছি বাইরের থেকে, রুটি মুটি এইসব। ফ্রিজে তরকারি, মাংস, ডাল, এই যে ডাল দেখা যাচ্ছে, অনেক কিছুই আছে, কিন্তু আমাদের তো চুলায় হাত দেওয়া নিষেধ। এই মহিলা চলে গেছে নিরুদ্দেশ, কোথায় যেন গেছে। দুপুরবেলা কি খাওয়া যায়? কালকে রাতে কাঁঠালটা কিনেছিলাম, এটা প্রায় 50% আমি খেয়ে ফেলেছি। আর এটাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। এটা দোকানদার আমাকে ডস মেরেছে। এটা পেঁয়াজ দিছে, উনি তাহলে কিছু রাঁধতে নাই, কালেকশনের লেগে গেছে। এটা আবার বরেন কে কি করেন না লেগাও। কাঁচামরিচ পেঁয়াজ যে কোনো বেশি হইলে আগে ভাগে আমার দিবেন, আমি আন্দাজে নিলাম না। আমি খাইবেন কি না খাবেন আমি জানি না। সকালে রুটি খেয়েছি বাইরের থেকে, রুটি মুটি এইসব। ফ্রিজে তরকারি, মাংস, ডাল, এই যে ডাল দেখা যাচ্ছে, অনেক কিছুই আছে, কিন্তু রান্না করে তো খাওয়া যাবে না। আর ভাত রান্না করে দিয়ে যায়নি। আমাদের তো চুলায় হাত দেওয়া নিষেধ, এই জন্য কিছু করতেও পারবো না। সব কিছুই বাইরে পড়ে আছে, যে বেগুন টেগুন, সবজি টবজি। মহিলা চলে গেছে নিরুদ্দেশ, কোথায় যেন গেছে। শুক্র শনি 2 দিন বাসায় ছিল, ওর হাজব্যান্ডও বাসায় ছিল আমাদের সঙ্গে। ও একাই গেছে বাচ্চাকে নিয়ে। এখন কবে আসে না আসে, দুপুরে মনে হচ্ছে বাইরে থেকে কিছু না কিছু খাওয়া লাগবে। দুপুরবেলা কি খাওয়া যায়? কালকে রাতে কাঁঠালটা কিনেছিলাম, এটা প্রায় 50% আমি খেয়ে ফেলেছি। ওই সন্ধ্যার সময় খেয়েছি, রাত্রে খেয়েছি, কারণ ভাতের একটা ক্ষুধা ছিল তো। আর এটাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। এটা পাকার দেরি আছে মনে হচ্ছে, দোকানদার আমাকে ডস মেরেছে। এটা কখন পাকে আমি জানি না, আদৌ কি পাকে কি না। প্রচুর শক্ত। আজকে প্রচুর গরম, বাইরে রোদ আছে, বৃষ্টি হচ্ছে না, গরমটা বেড়ে গেছে। একটা বৃষ্টি হলে গরমটা কমতো। ম্যাডাম বাইরে থেকে হঠাৎ করে চলে এসেছে দুপুরবেলা, কাউকে কিছু না বলে, কারণ একজন ভাড়াটিয়ার সাথে তার গোপনে কথা হয়েছে, সে এসেছে টাকা দিতে। আমরা ভেবেছি উনি দুপুরবেলা বাসায় এসেছে, এসে রান্না বান্না করবে। দুপুরের অনেক আগে চলে এসেছে, 12টার দিকে চলে এসেছে। এখন দেখি না, উনি এসেছে ওনার কালেকশন তুলতে। আমাদের অবৈধভাবে যে বাড়ি ভাড়াটা খাচ্ছে, এই কালেকশনটা তোলার জন্য উনি এখন টাকার জন্য উনি নিরুদ্দেশ হয়ে যে ছিলেন মাঝে কয়েকদিন, এখন আবার ফেরত এসেছে এই জন্য, এই কাহিনী করার জন্য। মানে ওনার ফ্যামিলি থেকে তো চাপ দেয় যে শ্বশুরবাড়িতে গিয়ে বাড়ি ভাড়াটা নিয়ে আয়, আবার তার নিজেরও একটু প্যারা আছে, তো অবৈধভাবে তো বাড়ি ভাড়াটা খাচ্ছেই। তো ওইটা নেওয়ার জন্য উনি অ্যাকচুয়ালি বাসায় এসেছে। আমরা ভেবেছিলাম যে উনি 12টা বাজে এসে গেছে, হয়তো বা এসে রান্না করবে। উনি দেখি ঝড়ের মতো বাসায় ঢুকলো, ঝড়ের মতো বাসা থেকে আবার বের হয়ে যাচ্ছে, এসে কয়েকজনকে ফোন দিচ্ছে। অলরেডি অনেকজনকে ফোন দিয়েই বাসায় ঢুকেছে, সব কিছু কন্ট্যাক্ট করেই রেখেছে আগের থেকেই। এসে তারপরে উল্টা আব্বুকে বলছে আপনি বাইরে থেকে খাবার নিয়ে আসেন, আমি রান্না করতে পারবো না। তারপরে তার জামাই তো 2টা করে সিঙ্গারা নিয়ে আসে দুপুরবেলা। তো যাই হোক, আব্বু সিঙ্গারাই এনেছে, তবে 5-6টা করে এনেছে একজনের জন্য, 4টা 5টা এরকম করে নিয়ে আসে। তো বাইরে নামাজ পড়তে গিয়েছিল, আব্বুকে বলে দিয়েছে চুপচাপ, আব্বু নিয়ে এসেছে। তারপরে দেখলাম যে আবার ওই মহিলার জন্য আলাদা করে আব্বু নিয়ে এসেছে। যদিও উনি রেস্টুরেন্ট থেকে খাবার কিনে এনেছে নিজের জন্য পার্সেল, তারপরেও পেঁয়াজ দিছে, উনি তাহলে কিছু রাঁধতে নাই। এই যে কালেকশনের লেগে গেছে। বললাম যে উনি আসছে এই কালেকশন তুলতে, হাত দিয়ে দেখালাম যে টাকার জন্য আসছে, ওই জন্যই ভাড়াটিয়ারা লাইন দিছে এখন। না লেগাও,
কটা করে কাঁচামরিচ পেঁয়াজ যে কোনো বেশি হইলে আগে ভাগে আমার দিবেন, আমি আন্দাজে লাগালাম না, আমি খাইবেন কি না খাবেন আমি জানি না। দেখলেনই তো সব কিছু, যে এই মহিলার অত্যাচারে আমাদের খাবার দাবার টয়লেট পর্যন্ত বন্ধ হয়ে গেছে এত দিনের অত্যাচার টর্চারের কারণে, পৈশাচিক নির্যাতনের কারণে। আজ আমার বাপের কি পীড়িত তার জন্য। অথচ এই মহিলা আমার বাবাকে কি বলে গালি দেয়, সেই গালিটা আমি লিখতে পারি না এইখানে। সেই গালি ম আর খ ছাড়া হয় না, ওটা আমি লিখে দিয়েছি হালকা করে। বাড়ি ভাড়া কবজা করার জন্য আমার বাবাকে এই মহিলা এইসব গালি এবং মারধর করার জন্য তেড়ে আসে। আমার বাপ ভদ্র বলে শুধু কিছু বলে না। এই মহিলা যখন দিনের পর দিন এর ফ্যামিলির সাহায্য নিয়ে এবং নিজে নিজে একা একা পারিবারিকভাবে আমাদের বাসার ভিতরে অবৈধ কাজ করত, প্রত্যেকটা জিনিসের সাক্ষী আমার বাবা ছিল। নিজের চোখে দেখেও তাকে ছেড়ে দিয়েছে, মাফ করেছে, ছেড়ে দিয়েছে, ছেলের দিকে তাকিয়ে সুযোগ দিয়েছে। এটা ছিল আমার বাবার সবচাইতে বড় দুর্বলতা। এই জন্য আমার বাবার এত বেজ্জতি হয়েছে। এবং আমার বাবা একটা মানুষই বটে, ওনার মতো ধৈর্যশীল মানুষ, সহ্য করার মতো মানুষ। আমার মা মারা যাওয়ার পরে উনি যা হয়েছে, যে পরিমাণ চেঞ্জ হয়েছে, আমি আমার জীবনও চিন্তা করি না এরকম হবে কখনো। এবং উনি যা সহ্য করে, পৃথিবীর কোনো পুরুষ মানুষ, কোনো শ্বশুর, কোনো বাড়ির কর্তা নিজের হাতে সমস্ত সহায় সম্পত্তি হাতে রাখার পরে, থাকার পরে এই ধরনের টর্চার ছেলে কোনো মানুষ থাকতে পারত না। আমার নানা যদি হইতো, ছেলের বউদেরকে লাথি শুরু করতো মনে হয়। এই ধরনের অত্যাচার যদি আমার নানার উপরে হইতো, আমার মামাদেরকে একটা সম্পত্তিও দিত না মনে হয়। যে অত্যাচারগুলো আমার বাবার উপরে হয় এবং আমার উপর দিয়ে করে এই মহিলা, লাথি মেরে বিয়ের 3 মাসের মধ্যে বের করে দিত, একেবারে হাতে নাতে কর দিয়ে। জীবনও সহ্য করতো না, পৃথিবীর কোনো শ্বশুর সহ্য করতো না ছেলের বউ এই ধরনের নষ্টামি করলে। আমার বাবা সব সহ্য করেছে। জানি না এটা ভালো গুণ না খারাপ গুণ, এটার ভালো কী দিক আছে আমি জানি না, তবে চরম লেভেলের ক্ষতি হয়েছে, স্পেশালি আমার ক্ষেত্রে। এটা শুধু উদাহরণ দিয়েছি, জাস্ট এক্সাম্পল। আমার নানাকে দিয়ে কিছু বলিনি। এটা আমার নানা না, এটা পৃথিবীর সমস্ত মানুষ। আমার বাপ এক পিস, আমার বাপ পৃথিবীতে এক পিস। এটা ভালোর জন্য এক পিস, না খারাপের জন্য এক পিস, নাকি কি বলবো বোকার জন্য এক পিস, নাকি নিরীহ গোবেচারা, কি কি কোন কারণে উনি এক পিস তা আমি জানি না, তবে উনি এক পিস এটা আমি জানি। এটা এটা কোন ধরনের ক্যারেক্টার, কোন ধরনের স্বভাব তার আমি জানি না। এটা কি ভালো না খারাপ, না খারাপ ভালো মিক্সড আমি তাও জানি না। আমার নানার কথা যে বললাম, এটা আমার নানা বলে না, আমি নিজে হইলে আরও কিছু করতাম, আমার জায়গা অন্য কেউ হলে আরও কিছু করতো। তো উনি যা সহ্য করেছে, পৃথিবীর মধ্যে এগুলো কেউ সহ্য করতো না, বা এখনও সহ্য করার উপর আছে যেগুলো। কারণ একটা মেয়ে যখন তার শ্বশুর বাড়িতে আসে, তার ভাই যখন বাড়িতে বেড়াতে আসে মাসে কয়েকবার, সাথে করে 5টা 7টা করে ছেলে নিয়ে আসে বোনের শ্বশুর বাড়ি বেড়াতে এলে, এটা কোনো শ্বশুর শাশুড়ি মানবে না। যে তুই তোর বোনের বাসায় বেড়াতে আসবি ভালো কথা, খাবি দাবি বেড়াবি চলে যাবি, তুই কেন 5টা 6টা ছেলে নিয়ে আসবি সাথে করে, নিয়ে একটা টিভির রুমে একা একা বোনের সাথে গল্প করবি ওদেরকে ছেড়ে দিয়ে? মানে এগুলা কী ধরনের কালচার ওদের ফ্যামিলিতে? এগুলা কেন করেছে? শুরুর কয়েক বছর এগুলা করলো, তারপরে তার ভাই, আমি এগুলো নিয়ে ঝামেলা করার পরে ওগুলো বন্ধ হলো, বিচার টিচার দিলাম। তারপরে তার ভাই আবার মেয়ে নিয়ে আসতো, সেই মেয়ে নিয়ে আবার বোনকে ঘর থেকে বের করে দিয়ে বোনের ঘরে পড়ে থাকতো। মানে হেন তোরও কাজ নাই যা এই মেয়ে করে নাই। একমাত্র শুধু আমি প্রতিবাদ করে গেছি, আমি হয়েছি বলির পাঠা, সব ঝাল সবাই আমার মধ্যেই মেটাচ্ছে। রিলেটিভরা আমার ফ্যামিলি থেকে সব ধরনের ভোগান্তি আমার মধ্যে যাচ্ছে, আমাকে শেষ করে দেওয়া হচ্ছে। এই যে এইগুলো যে করি, এর জন্য যে আমার লাইফে আবার কি কি অপেক্ষা করছে আমার জন্য, আমার সঙ্গে যে আবার নতুন করে কি কি হবে, আর যা হওয়ার হবে, আর ভয় পাই না এইসব। এখন এই যে যেই ভাইয়ের কথা বললাম, যেই ভাই আগে 5টা 6টা করে ছেলে নিয়ে বোনের বাসায় বেড়াতে আসতো, কারণ বোনের শ্বশুর দেউলিয়া হয়ে গেছে, বউ মারার পরে আধা পাগলা হয়ে গেছে, মাথাটা তো ঠিক নেই, অবস্থা খারাপ। বাসায় আছি একমাত্র আমি, আমি তো তার বোনের সাথে কথাই বলি না, জানে। বাসায় নেয় শাশুড়ি, এই সুযোগে এই কাজগুলো করেছিল। ওগুলো নিয়ে পরবর্তীতে আমি প্রতিবাদ করেছি, জানে যে এই ফ্যামিলির মধ্যে একমাত্র টার্গেট করার মতো পার্সন হচ্ছে আমি, আমাকে সরাতে পারলে সব কিছু ক্লিয়ার হয়। এখন এই ভাই আবার, ওই ভাই আমাকে এখন থ্রেট করছে যে যখন তখন নাকি আমাকে বাসায় এসে আমার ভিতরে নাকি ভরে দিবে, বিচি ভরে দিবে আমার ভিতরে। বুঝেন কি?
ওটা তো বুঝেনি যে কি কোন জিনিসের কথা বলেছে। শুনি, লোকমুখে শুনি। ওই আমাকে শুনিয়ে শুনিয়ে এইসব থ্রেট দেয়। ওর বোনের সাথে গল্প করে জোরে জোরে লাউড স্পিকারে যে আমার ভাই বলছে, যে ওর ভাইয়ের কথা বলে যে ওই ভাই বলছে ওর বোনকে বলে যে আয়শা যখন তখন তুষারকে ভিতরে একটা ভরে দিবে, ভরে দিলে যদি আমার শ্বশুর ওকে বাঁচাতে আসে, আমার শ্বশুরেরও খবর আছে। মানে আমাকে শুধু বাঁচিয়েই রাখা হয়েছে নাকি ওর ভাইয়ের দয়াতে, মানে ওর দয়াতে। ও যদি খালি একটাবার আদেশ করে তাহলে আমি ওই দিন শেষ। বাসায় এসে সঙ্গে সঙ্গে খালি বিচি ভরে দিয়ে চলে যাবে ভিতরে, এটাই। তো বিচি কি বুঝতেই পারছেন। তো ওই জিনিসটা ভরে দিয়ে এদের কাছে নাকি এসব থাকে, ওরা ওরা থ্রেট দেয় যে ওদের কাছে এসব থাকে, মেশিন টেশিন, সমস্যা নাই, ভরে দিয়ে চলে যাবে যদি আমার বাবা আমাকে বাঁচাতে আসে। এই যে দিনের পর দিন যে সহ্য করলো আমার ফ্যামিলি, আমার যেসব রিলেটিভদের চক্রান্তে বা যাদের কারণে এই বাজে জিনিসটা আমাদের পরিবারে আসলো, তারা কি এখন আমাদের কোনো দায় নিচ্ছে? তারা কি আমরা না খেয়ে থাকলে খাবার দিচ্ছে? তারা কি আমাদের কি হচ্ছে না হচ্ছে সুযোগ সুবিধা যে লাইফ থ্রেট নিয়ে আছি, যখন তখন থ্রেট করছে, কারণ এরা সবাই সন্ত্রাসী, আজে বাজে ফ্যামিলি, যখন তখন এই ধরনের থ্রেট করে, কিছু করতে পারুক আর না পারুক, থ্রেট তো করছে, করবে কেন? কই এখন কি তারা আসে? ধরে নিলাম তর্কের খাতিরে যে ওনাদের ক্ষমতা নেই, ওনারা কিছু পারবে না, এসব মিথ্যা ঝাড়িঝুড়ি দিয়ে আমাকে ভয় দেখাচ্ছে। আচ্ছা ধরলাম, যদি পারে, যদি হয়, এটার দায় কে নিবে? যেই মামারা এই বাজে মহিলাকে আমাদের বাড়িতে এক ধরনের জোর করে আমাদের সবার মতের বিরুদ্ধে আমাদের বাড়িতে ঢুকিয়ে দিল, এই বাজে ফ্যামিলিটাকে, যে ফ্যামিলি যেই মেয়ে বিয়ের 1 মাসের মধ্যে পৃথিবীর কোনো সুস্থ বিকৃত রুচিহীন মানুষ বাদে স্বাভাবিক সুস্থ রুচির মানুষ 1 মাসের মধ্যে ডিভোর্স দিয়ে দিত যেই মেয়েকে, সেই মেয়ের সাথে এতটা বছর চলে যাচ্ছে। অবশ্যই তার কোনো শক্তি আছে পেছনে, কোনো একটা খুঁটির জোর দিয়েই তো সে টিকে আছে, কারো শক্তিতে, কারো সাপোর্টে, যারা ওকে এই বাড়িতে পাঠিয়ে দিয়েছে, আমার যেই রিলেটিভরা, তাদেরও তো এখানে হেল্প আছে। এবং এই যে ধরনের অন্যায়গুলো করছে, একে যে দিনের পর দিন ছাড় দেওয়া হলো, আমার সবচেয়ে বড় কষ্ট হচ্ছে আমার বাবা ওকে কিছুই বলেনি, ওকে ছাড় দিয়েছে, ওকে মাফ করেছে, সে মনে করেছে মহত্ব দেখাচ্ছে, ভালো করছে, ছেলের ভালো হচ্ছে, মেয়েকে মাফ করে দিচ্ছে। সে এটা বোঝে নাই, তার এই জ্ঞান নাই যে এই মাফ করা, অপাত্রে অজায়গায় কাউকে ছাড় দেওয়া, অন্যায় আপোষ করা, এগুলো মেনে নেওয়া একটা মানুষের, একটা ছোট জাতের একটা বাজে মেয়ের কলিজা কত বড় করে দিতে পারে। এখন ওর কলিজা হয়ে গেছে ওর পা থেকে মাথা, ওর শরীর যেমন 72 সাইজের, ওর কলিজা হয়ে গেছে 176 সাইজের। মানে এত সাহস, ও যা খুশি তা বলতে পারে, যা খুশি তা করতে পারে, একেবারে কাপড় চাপড় খুললে মানুষের মান সম্মান খেয়ে ফেলতে পারে, যখন তখন যা তা ব্যবহার করতে পারে, যা তা ভাষা বলতে পারে, যে কোনো ধরনের অ্যাক্টিভিটিস যে কোনো মানুষের সামনে করতে পারে। আমার বাবার সামনে ও, আমি একবার চ্যালেঞ্জ করে বলতে পারি, ও বিনা দ্বিধায় সম্পূর্ণ উলঙ্গ হতে পারবে। এই ক্ষমতা, এই সাহস, এরকম ওর আছে। এবং একটুও লজ্জা পায় না, একটুও লজ্জা পায় না, কসম করে বলছি, একটুও লজ্জা পায় না কাউকে। যেই মামারা এই বিয়ের ঘটকালি করেছে, যারা ওকে এই বাসায় পাঠিয়ে দিয়েছে, কোনো প্রসঙ্গক্রমে কোনো কিছুতে যদি আমার বাবা অথবা আমি অথবা আমরা দুজন ডিসকাস করি যে ওদেরকে বলতে হবে, খবর দিতে হবে, বা ফোন দাও, বা অমুক মামাকে বলো, ও সামনে সেইভাবে কামিজ উঁচু করে, কামিজের সামনের পার্ট উঁচু করে, সামনের নাভির নিচ থেকে লোম ছিঁড়ার অভিনয় করে দেখায়, এইভাবে ফু দেয় মুখের সামনে, যা তোর 4 মামাকে ডেকে নিয়ে আয়, পারলে আবার একটা ছিঁড়ে আমাকে দেখাক। এই হচ্ছে ওর কলিজা, এই হচ্ছে ওর সাহস। আর আমি আমি সেই মানুষ, আমি যেটা একবার ধরি ওটা আমি ছাড়ি না। ওর অন্যায়, ওর অবাধ্যতা, ওর নোংরামি, ওর উচ্ছৃঙ্খলতা পৃথিবীর সবাই মানিয়ে নিয়ে চলতে পারে, ছেড়ে দিতে পারে, মাফ করতে পারে, কিন্তু আমার যে ক্ষতিগুলো হয়েছে, এই ক্ষতির রিটার্ন কখনো হবে না। আমাকে যদি 200 বার জন্ম দেওয়া হয়, 200 বার মারা হয়, 200টা জীবন দেওয়া হয়, 100 কোটি টাকা ব্যালেন্স দেওয়া হয়, তারপরেও আমার এই ক্ষতির উসুল হবে না যেগুলো যেগুলো হয়েছে। এবং আমিও মৃত্যুর শেষ দিন পর্যন্ত আমি বলে যাব সত্যি কথা, তাতে যদি আমাকে কেউ মেরেও ফেলে, আমার লাইফের ঝুঁকি থাকে, তারপরেও আমি কখনো সত্যি কথা বলার থেকে 1 পা পিছনে যাব না। এটাই আমার কমিটমেন্ট।